ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ভিশন WBCS এডুকেশন। আমি তোমাদের এডুকেটর দেবারতী ম্যাম। আজকের ক্লাসেও আবারও ফুড SI 2023 এক্সামিনেশনকে টার্গেট করে আমরা জেনারেল স্টাডিজের উপরে প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এটা তোমাদের ডেইলি তোমাদের ওখানে ইউটিউব চ্যানেলে আপডেট হচ্ছে। আজকের যে ক্লাস নাম্বার সেটা হচ্ছে 17, অর্থাৎ প্রিভিয়াস 16টা ক্লাস কিন্তু অলরেডি এই চ্যানেলে আপডেট হয়ে গেছে। যদি তোমরা এখনও সেগুলো ভিজিট করে না থেকে থাকো তাহলে এই চ্যানেলে প্লেলিস্ট চলে যাও, সেখানে ফুড SI প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো ভালো করে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন এই জেনারেল স্টাডিজগুলোকে নিয়ে আমরা যেটা টার্গেট করে করছি, এক্সামের পয়েন্ট অফ ভিউতে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তোমরা যদি ফলো করো আমার মনে হয় ডেফিনেটলি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবং এই ফুড যে SIকে টার্গেট করে জেনারেল স্টাডিজ পার্টিকুলারলি এর মধ্যে যেটা আমরা টপিক রাখছি, টপিকগুলো কী কী থাকছে এর মধ্যে দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, তার সঙ্গে থাকবে ইন্ডিয়ান ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক, জিকে, সিএ, এই সমস্ত টপিকগুলো ডিটেলে প্রত্যেকটা এপিসোডের মধ্যে থাকছে। এবারে এই প্র্যাকটিস সেটগুলোর PDF তোমরা কোথা থেকে পাবে? PDFগুলো যদি তোমরা চাও তাহলে তোমরা পেতে পারো। সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটা তোমাদের আগে ডাউনলোড করতে হবে তোমাদের ফোনে। সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোরে সার্চ করেও আনতে পারো। তো এখানের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারবে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কে। সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ফেলো। এখানে তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে এই স্ক্রিনশটটা তোমরা দেখতে পাবে। স্ক্রিনশটে এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা ওপেন করার পরে তোমরা দেখবে যে ফ্রি ইবুক সেকশন বলে একটি সেকশন রয়েছে, যেটা তোমরা অ্যাপসের মধ্যে পেয়ে যাবে। ফ্রি ইবুক সেকশনে চলে যাবে, সেখানে গেলেই তোমরা প্র্যাকটিস সেটের PDFগুলো পেয়ে যাবে। অর্থাৎ আজকের ক্লাসেরও যে PDF থাকবে সেটাও আমাদের ফ্রি ইবুক সেকশনের মধ্যেই আপডেট করা থাকবে। তোমরা ওখানে গেলেই পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এই সব কিছু পেতে গেলে কী করতে হবে? এই ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখতে হবে। এছাড়াও ফুড SIর যে সমস্ত কোর্স বা টেস্ট সিরিজ চলছে আমাদের, সেগুলোতে যদি তোমরা নিজেদেরকে এনরোল করাতে চাও তার জন্য কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। এছাড়া এই এক্সাম রিলেটেড যে কোনো এক্সাম যেগুলো আমাদের এখানে কন্ডাক্ট করানো হচ্ছে, সমস্ত কিছু পড়াশোনার বিষয়গুলো, সমস্ত ইনফরমেশান সব কিছু শেয়ার করা হচ্ছে, সেই সবগুলো কোথায় পাবে তোমরা? এক জায়গায় পাবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। সেই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্কও তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। এটা ফ্রিতে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। প্রচুর স্টুডেন্ট অলরেডি এনরোল রয়েছে। সেখানে যাবতীয় তথ্য এক্সাম রিলেটেড তোমরা একই জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে? কোনো কোয়ারিজ থাকে সেখানেই তোমরা বলতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে শুরু করে যাক আজকে আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন। যেরকম প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রশ্নকে আগে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে এবং এন্ড অফ দ্য ক্লাস তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কার কত স্কোর আসছে। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্নতে যাওয়া যাক। দেখো, বলা হচ্ছে দ্য ফার্স্ট ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ দ্য রাজপুত ওয়াজ এস্টাবলিশড বাই আকবর উইথ দ্য হাউস অফ। এখানে সম্রাট আকবরের সময়ের কথা বলা হচ্ছে যে সম্রাট আকবর ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স মানে হচ্ছে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করার মাধ্যমে বিভিন্ন রাজ্য, ভারতীয় অংশ তিনি জয় করেছিলেন। অর্থাৎ বিবাহের যৌতুক হিসাবে সেই সমস্ত জায়গাগুলোকে তার অধীনে নিয়েছিলেন। তো সেই হিসাবে বলা হচ্ছে যে প্রথম কোথায় আকবর ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স স্থাপন করেছিল, সেটা ছিল হচ্ছে কচ্ছওয়াজ। কচ্ছওয়াজ বলতে আমরা গুজরাটের যে কচ্ছ অংশটা বর্তমান ম্যাপে আমরা দেখতে পাই, সেই অংশে অবস্থিত রাজপুত কিংডমের কথা এখানে বলা হচ্ছে। সেখানে আমরা জানি আমাদের যে ওয়েস্টার্ন পার্টটা ছিল সেই জায়গাটায় অধিকাংশ সময় তৎকালীন টাইমে, মুঘল পিরিয়ডের টাইমে, তখন রাজপুতদের বংশ ছিল। রাজপুতের সমস্ত ব্রাঞ্চের সেখানে উপস্থিতি ছিল। সেই রকমই প্রথম ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স যেটা হয়েছিল সেটা হচ্ছে কচ্ছওয়াজের এলাকা থেকে তার প্রথম বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেন হচ্ছে আকবর। ঠিক আছে? তো অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ডিউরিং দ্য রিজন অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনাস্টিস ডিড কালিদাস ফ্লোরিশ। অর্থাৎ কোন রাজবংশের রাজত্বকালে কালিদাস, মহাকবি কালিদাস, তিনি তার যে রচনা সে সমস্ত কিছু করেছিলেন, কার রাজত্বকালের টাইমে তার উপস্থিতি ছিল? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এই কালিদাস ছিল কিন্তু গুপ্ত পিরিয়ডে। গুপ্ত সাম্রাজ্যের অবস্থিতির টাইমে কালিদাসের উপস্থিতি আমরা বিভিন্ন রচনার মাধ্যমে সেখান থেকে জানতে পারছি। তো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কালিদাস হচ্ছে একজন ইম্পর্ট্যান্ট স্কলার ছিলেন, যিনি গুপ্ত পিরিয়ডের যুগের স্কলার। শুধু কালিদাস সেই সময় না, কালিদাস ছাড়াও সেই সময় অনেকভাবে প্রশ্নটা আসতে পারে, কারণ গুপ্ত পিরিয়ডটা হচ্ছে আমাদের একটা কালচারাল, একটা লেজেন্ডারি টাইম বলে বলা যেতে পারে, কারণ সেখানে প্রচুর বিশেষজ্ঞ, বিশেষ স্কলাররা সেখানে উপস্থিত ছিলেন। সেরকমই কালিদাস ছাড়াও যদি অন্য নামগুলো থাকে তাহলে সেগুলো কি কি হবে? আর্যভট্ট, বরাহমিহির, বাৎসন্যায়,
এদের সবার উপস্থিতি তোমরা এই গুপ্ত পিরিয়ডের টাইমে পেয়ে যাবে। অপশান সি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, গুপ্তা ডাইনাস্টি। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং কম্পোস্ট, এটা কম্পোজ হবে, নট কম্পোজ পোয়েমস উইথ দ্য পেন নেম অফ গুলরাখি। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একদম স্টার দিয়ে রেখে দেবে। সেটা হচ্ছে যে গুলরাখি এই ছদ্মনাম নিয়ে কে তার কবিতা রচনা করত, কোন হিস্টোরিক্যাল আইডেন্টিটি তার একটি ছদ্মনাম ছিল যেটার নাম হচ্ছে গুলরাখি। সঠিক উত্তর হবে সিকান্দার লোদি, লোদি বংশের সম্রাট সিকান্দার লোদি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তিনি কবিতা রচনা করতে ভালোবাসতেন এবং তিনি একটি অত্যন্ত ভালো কবি ছিলেন, গ্রেট স্কলার ছিলেন, বিভিন্ন বিষয়ে তার অনেক জ্ঞান ছিল। তো সেইখানে তিনি যে রচনাগুলো করেছিলেন সেইগুলোকে একটা মানে তার নিজের নামে করেননি। যেরকম বিভিন্ন উপন্যাস লেখার জন্য ছদ্মনাম ব্যবহার করা হতো, সেইগুলো তৎকালীন সময় তিনি করেছিলেন। সেই নামটা কি না গুলরাখি। তাহলে আমরা দুটো জিনিসই কিন্তু মনে রাখবো, ঘুরিয়ে প্রশ্ন করা যেতে পারে যে সিকান্দার লোদির পেন নাম কী ছিল, সেটা পেন নেম ছিল যে গুলরাখি, ঠিক আছে। এবং তার যে রচনা যেগুলো উনি লিখেছিলেন, যার জন্য তার নাম গুলরাখি নিয়ে করেছিলেন তিনি, সেইগুলো কিন্তু রচনাগুলো লিখেছিলেন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, ভালো করে খেয়াল করবে। অপশান সি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ফ্যাক্টরিজ ইন বেঙ্গল দ্য ওয়ান এস্টাবলিশ দ্য পর্তুগিজ ওয়াজ। বাংলাতে যে সমস্ত ফ্যাক্টরি তৎকালীন সময় পর্তুগিজরা তৈরি করেছিল সেগুলোর মধ্যে একটি কোথায় অবস্থিত? পর্তুগিজদের দ্বারা সৃষ্ট বেঙ্গলের উপরে যে ফ্যাক্টরি সেটা ছিল হচ্ছে হুগলিতে, ঠিক আছে। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। দ্য ফ্যাক্টরি অফ হুগলি ইন বেঙ্গল ওয়াজ এস্টাবলিশড বাই দ্য পর্তুগিজ ইন 16th century। অপশান সি কারেক্ট অ্যান্সার, হুগলি। নেক্সট, হোয়েন ডিড দ্য পার্টিশন অফ বেঙ্গল টেক প্লেস। বাংলাকে বিভক্ত করা হয়েছিল কত সালে, অর্থাৎ বঙ্গভঙ্গর সালটা জিজ্ঞাসা করছে। সঠিক উত্তর হবে 1905 সাল। 1905 সাল অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার, যেখানে আমাদের বঙ্গভঙ্গকে আমরা হতে দেখেছি। এবং লর্ড কার্জনের এই প্ল্যানের মাধ্যমে বঙ্গভঙ্গকে করা হয়েছিল, যাতে বাংলা যেটা ছিল স্বদেশী মুভমেন্টের একটা কেন্দ্রস্থল, সেটাকে যাতে অনেকাংশে মানে ফেড আউট করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়, সেই কারণে এই উদ্দেশ্য নিয়ে করেছিল। এই বিষয়টা সম্পূর্ণভাবে একটা পলিটিক্যাল মোটিভ ছিল, কিন্তু বাস্তবে অফিসিয়ালি যেটা দেখানো হয়েছিল, সে অফিসিয়ালি দেখানোর কারণ ছিল হচ্ছে বাংলার সম্পূর্ণ যে অখণ্ড বাংলা যেটা ছিল সেটা একটা বিশাল এলাকা জুড়ে ছিল, সেই জায়গাটা অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা হচ্ছিল বলে তারা এই বঙ্গভঙ্গ করছে বলে অফিসিয়ালি বলা হয়েছিল। কিন্তু তার পিছনে যে পলিটিক্যাল রিজন ছিল সেটা জাস্ট বিকজ অফ দ্য স্বদেশী মুভমেন্ট, ঠিক আছে। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হু হ্যাড ফাউন্ড ইট অনুশীলন সমিতি। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রমথনাথ মিত্র। অপশান এ কারেক্ট অ্যান্সার, প্রমথনাথ মিত্র। এর সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে অনুশীলন সমিতি সেটা কত তারিখে কত সালে সেটা সৃষ্টি হচ্ছে? 24শে মার্চ 1902 সালে। এবং সেখানে প্রমথনাথ মিত্রর সঙ্গে আরও যারা ছিলেন, বারীন্দ্র কুমার ঘোষ এবং যতীন্দ্রনাথ ব্যানার্জি, এটা হচ্ছে বাঘা যতীন। এবং বারীন্দ্র কুমার ঘোষ কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে যিনি অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ তার ভাই ছিলেন, ঠিক আছে। অর্থাৎ এদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল। অপশানে আমাদের কারেক্ট অ্যান্সার প্রমথনাথ মিত্র। নেক্সট, হু গেভ দ্য স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা দিয়েছিলেন কে? স্লোগানটি উচ্চারিত করেছিলেন কে? হবে ভগৎ সিং। এবং তার সঙ্গে আরও যারা যারা ছিলেন সকলেও সেই সঙ্গে একই সঙ্গে সমস্বরে উচ্চারিত করেছিলেন। তো অপশান সি কারেক্ট অ্যান্সার আমাদের ভগৎ সিং। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস হ্যাভ রিকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন। সংবিধান অনুযায়ী আমাদের ভারতবর্ষের সংবিধানে কতগুলো ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে, অর্থাৎ কতগুলো ভাষাকে রিকগনাইজ করা হয়েছে? সঠিক উত্তর হবে 22টি আমাদের ভাষাকে সাংবিধানিকভাবে রিকগনাইজ করা হয়েছে। এই 22টি ভাষা একবারে নেওয়া হয়নি, বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলোকে ইনক্লুড করা হয়েছে। প্রিভিয়াস ক্লাসে এই রিলেটেড আরেকটা প্রশ্নে আমরা অ্যামেন্ডমেন্টের যে নাম্বার সেটাও কিন্তু ডিটেলে আলোচনা করে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ক্লাসটা কিন্তু গিয়ে দেখে আসো। তো অপশান সি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, যেটা হচ্ছে আমাদের 8th শিডিউলের মধ্যে 22টা ল্যাঙ্গুয়েজের উপস্থিতি রয়েছে আমাদের সংবিধানে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। রাষ্ট্রপতি ভবন ওয়াজ ডিজাইনড বাই। যেটা আমাদের রাষ্ট্রপতি ভবন হয়, রাষ্ট্রপতির বাসস্থান, বাসভবন, সেই রাষ্ট্রপতি ভবন সেটা ডিজাইন করেছিলেন কে? ডিজাইন করেছিলেন ব্রিটিশার্স একজন ছিলেন, তিনি ছিলেন হচ্ছে এডউইন
লুটিয়েন্স। অপশান সি কারেক্ট অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট, একদম স্টার করে রাখবে। এক্ষেত্রে তার সমসাময়িক সময় যখন ব্রিটিশ আমলে এটা তৈরি হয়েছিল সেই স্টাইলটা তখন সেই হিসাবে তারা করেছিলেন। তো এখানে যে স্টাইলের কথা যদি বলা হয়ে থাকে, এক তো নামটা তোমরা পেয়ে যাচ্ছ, এখানে নামটা ছবিটাও দেখতে পাচ্ছ, কিন্তু যে স্টাইলের কথা বলা হয়, যেহেতু তারা ব্রিটিশার্সরা ইউরোপের থেকে, তো এটা ইউরোপিয়ান ক্লাসিক্যাল স্টাইলে আমাদের রাষ্ট্রপতি ভবনটাকে নির্মাণ করা হয়েছে। যে স্ট্রাকচারের যে মানে আর্কিটেকচার স্টাইল থাকে, সেই আর্কিটেকচার স্টাইল হিসাবে ছিল এটা ইউরোপিয়ান স্টাইল। ঠিক আছে, তাহলে এডউইন লুটিয়েন্সের মাধ্যমে এই রাষ্ট্রপতি ভবন নির্মাণ করা হয়েছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এজ অফ দ্য ক্যান্ডিডেট টু কন্টেস্ট পার্লামেন্টারি ইলেকশন শুড নট বি লেসার দেন, অর্থাৎ মিনিমাম এজটা কত হলে পার্লামেন্টারি ইলেকশানে সে যোগ দিতে পারবে বা পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, অ্যাজ এ ক্যান্ডিডেট কিন্তু, ঠিক আছে, ক্যান্ডিডেট অর্থাৎ যে হচ্ছে ভোটে দাঁড়াবে, সেরকম মিনিমাম এজ কোয়ালিফিকেশন কত হবে। এটা ঘুরিয়ে কিন্তু এভাবেও প্রশ্ন আসতে পারে যে লোকসভাতে একজন মিনিমাম এজ কোয়ালিফিকেশন কত হতে পারে লোকসভার মেম্বার হতে গেলে, সেইভাবেও প্রশ্ন আসতে পারে। তো এক্ষেত্রে আমাদের অপশান হচ্ছে সি কারেক্ট অ্যান্সার, 25 বছর, মিনিমাম 25 বছর তাকে হতেই হবে। ঠিক আছে, তাহলে এসে ইলেকশন লড়তে পারবে। অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার সংবিধান অনুযায়ী 25 ইয়ার্স। নেক্সট, দ্য রেকমেন্ডেশন অফ কেলকার টাস্ক ফোর্স। কেলকার টাস্ক ফোর্স কিসের সঙ্গে রিলেটেড, অর্থাৎ কোন বিষয়ের উপরে তাদের কেলকার টাস্ক ফোর্স তারা রিপোর্ট পাবলিশ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ট্যাক্সিং বিভাগের উপরে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। ট্যাক্সিং বিষয়ের উপরে এই কেলকার কমিটি তার যে রেকমেন্ডেশন সেটা দিয়েছিলেন। ঠিক আছে, তাদের যে মেন রেকমেন্ডেশন ছিল সেটা কি বলা হচ্ছে? টাস্ক ফোর্স রিলেটেড টু দ্য ডাইরেক্ট ট্যাক্সেস রিলেটেড টু ইনক্রিজিং ইনকাম ট্যাক্স এক্সেমশন লিমিট। ইনকাম ট্যাক্সের যে একটা লিমিট ছিল সেটা এক্সেমশন বা সেখান থেকে যেটা মিনিমাম লিমিট ছিল সেটাকে ইনক্রিজ করতে বলা হয়েছিল, যাতে করে আমাদের এই ডাইরেক্ট ট্যাক্সের থ্রুতে গভর্নমেন্টের ইনকাম বৃদ্ধি পায়। ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের কেলকার কমিটি রিলেটেড টু ট্যাক্সিং সিস্টেম। নেক্সট প্রশ্নতে বলা হচ্ছে হুইচ ইন্ডাস্ট্রি ইজ কল্ড সানরাইজ ইন্ডাস্ট্রি। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, কয়েকবার প্রিভিয়াস ইয়ারেতে এসেছিল, ভালো করে খেয়াল করবে। সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে আমরা কোন ইন্ডাস্ট্রিকে বলে থাকি এবং কেন বলে থাকি? সঠিক উত্তর হবে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যার কারণ হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রির গ্রোথ খুব দ্রুত গতিতে হয়ে চলেছে বর্তমান যুগে, যেই কারণে আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে আমরা সানরাইজ ইন্ডাস্ট্রি বলে থাকি। ভারতীয় ইকোনমির মধ্যে মাথায় রাখতে হবে, ইন্ডিয়ান ইকোনমির মধ্যে আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রিটাকে আমরা সবথেকে গ্রোয়িং এবং যেই কারণে সানরাইজ ইন্ডাস্ট্রি বলে থাকি। নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। দেখো বলা হচ্ছে হোয়েন ওয়াজ দ্য ওয়েলথ ট্যাক্স ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া। কত সালে ওয়েলথ ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স মানে সম্পত্তির ট্যাক্স, এটা বর্তমানে এটা ইনক্লুড হয়ে গেছে অন্য কিছুর মধ্যে, স্পেসিফিক্যালি আলাদা করে এক্সিস্টেন্স নেই, কিন্তু এখানে প্রশ্ন অনুযায়ী কত সালে সর্বপ্রথম ওয়েলথ ট্যাক্সকে ইমপ্লিমেন্ট করা হয়েছে? ওয়েলথ ট্যাক্স মানে হচ্ছে তোমার কতটা জমি জমা, কতটা প্রপার্টি রয়েছে, সেইটার উপরে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, স্পেসিফিক্যালি ওয়েলথ ট্যাক্স, সেই ট্যাক্সটা ইন্ট্রোডিউস করা হয়েছে 1957 সাল থেকে। তো অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 1957 ওয়েলথ ট্যাক্স অ্যাক্টের দ্বারা এই নিয়ম লাগু হয়েছে সমস্ত লোকের উপরে, প্রপার্টির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তখন প্রপার্টি লিমিটেশন আছে, এত প্রপার্টির এত লিমিটেশনের ক্রস করলে সেক্ষেত্রে ট্যাক্সটা তাদের দিতে হবে। তো অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সয়েল হুইচ আর রিচ ইন ক্যালসিয়াম আর নোন অ্যাজ। এমন মাটি যেই মাটির মধ্যে ক্যালসিয়ামের সমৃদ্ধি ভীষণ পরিমাণে বেশি, সেই ধরনের মাটিকে আমরা কি নামে ডেকে থাকি? এই ধরনের মাটিকে বলা হয় পেডোক্যালস। নামটা থেকে বুঝতে পারছো, এখানে ক্যাল মানে ক্যালসিয়ামকে তো মনে রাখতে পারবে। তো পেডোক্যালস ধরো যেই মাটিটাকে বলা হচ্ছে পেডোক্যালস, যেই মাটির মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়। ঠিক আছে, এই ধরনের যে আমাদের বিভিন্ন জোনাল সয়েল হয়, সেখানে কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমাদের এক্সিস্টেন্স দেখা যায়, যেগুলো হচ্ছে অ্যারিড রিজিয়ন এবং সেমি অ্যারিড রিজিয়নের বেশি দেখা যায়। এখন তুমি বলতে পারো যে ভৌগোলিকভাবে অ্যারিড এবং সেমি অ্যারিড অঞ্চলগুলো কোথায়? নিশ্চয়ই জানো এটা, সেটা হচ্ছে যে আমাদের যেখানে শুষ্ক থেকে শুষ্কতম অঞ্চল, অর্থাৎ কোথায় গুজরাট, রাজস্থান, কোনো ক্ষেত্রে, যেই আমি স্পেসিফিক্যালি স্টেটগুলো বলছি তার কারণ হচ্ছে এই রিজিয়নগুলো কিন্তু এরিড রিজিয়নের আওতার মধ্যে পড়ে। ঠিক আছে, এরিড সেমি এরিড যে সমস্ত শুষ্ক অঞ্চল, সেখানে মাটির মধ্যে এই ক্যালসিয়ামের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেখা যায়। দেখো ওর মধ্যে কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট ফর্মে বেশি থাকছে। এর ফলে কি হচ্ছে, এই মাটি
লো অর্গানিক ম্যাটারে যুক্ত, অর্থাৎ লো রয়েছে এখানে। যে অর্গানিক ম্যাটার যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফার্টিলিটিকে বৃদ্ধি করে, সেই ফার্টিলিটির যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক কম থাকবে, কারণ এখানে অর্গানিক ম্যাটার কম, কি আছে, ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি বেশি রয়েছে। আর তার সঙ্গে যে জায়গাগুলোর কথা বললাম, ন্যাচারালি বুঝতেই পারছো এগুলো এরিড জোন, এখানে কিন্তু চাষাবাদ অনেক পরিমাণে কম হয় যদি তুমি তুলনা করো আদার জায়গাগুলো থেকে, আদার স্টেটস যেগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জায়গাগুলো, তো সেগুলোর থেকে এখানে কিন্তু অনেক কম পরিমাণে শস্য শ্যামলা হয়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে পেডোক্যালস হচ্ছে সেই সমস্ত এরিড এবং সেমিরিড রিজিয়ানে বেশি পরিমাণে দেখা যায়। এই সমস্ত জিনিসটা একসাথে মাথায় রাখবে, ঘুরিয়ে বিভিন্ন দিক থেকে কোয়েশ্চেন আসতে পারে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে হুইচ পাসেস লিডস টু লে। লে লাদাখ, লের সঙ্গে কানেক্ট করছে কোন পাস বা কোন গিরিপথ, যেটা বাংলায় বলা হচ্ছে, যাই হোক। তো সেই পাসগুলো যেগুলো ন্যাচারাল ওয়েতে, হিমালয়ান পাসগুলো আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে, সেরকমই লেতে পৌঁছাতে গেলে আমরা জজিলা পাস দিয়ে যাব। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আমাদের লেকে কানেক্ট করে। দেখো বলা হচ্ছে ইটস লোকেটেড ইন কাশ্মীর, জজিলা পাস। ইট কানেক্টস শ্রীনগর উইথ কার্গিল লে। কার্গিল লে দুটো জায়গাতে তুমি শ্রীনগরের মধ্যে দিয়ে যেতে গেলে তাহলে তোমাকে জজিলা পাসের মধ্যে দিয়ে যেতে হবে। অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে যেগুলো সহজে আমাদের পরিবেশের সঙ্গে মিশে যায়, ঠিক আছে, সেগুলোকে আমরা বায়োডিগ্রেডেবল বলি। অর্থাৎ যেগুলো মেশে না সেগুলো হচ্ছে বহু বছর পর্যন্ত সেগুলো মাটিতে বিভিন্ন লেয়ার ক্রিয়েট করে। তার মধ্যে আমরা খুব বারবারই এটা জানি যে প্লাস্টিক তার মধ্যে অন্যতম, যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল নয়, যেই কারণে এটা পলিউটেন্ট মেটেরিয়াল বলে ধরা হচ্ছে। এবং বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল হচ্ছে যেগুলো হচ্ছে তোমাদের পরিবেশ বান্ধব, পরিবেশকে হেল্প করে। সেরকম কোন জিনিসটা রয়েছে এর মধ্যে? সঠিক উত্তর হবে পেপার কিন্তু ডিকম্পোজ হয়ে যায় যদি তুমি পেপার মাটিতে ফেলে রাখো, কিছু দিনের মধ্যেই, মানে একদিন দুদিনের মধ্যে সেটাকে আর দেখতে পাবে না, মিশে যাবে। কিন্তু ডিডিটি, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক এরা কিন্তু বায়োডিগ্রেডেবল নয়, ঠিক আছে। তো অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন শুধু পেপার নয়, আরও যে সমস্ত মেটেরিয়াল বায়োডিগ্রেডেবল বলে আমরা জানি সেই জিনিসগুলো দেখো বলা হচ্ছে এখানে। দেখো কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে হুইট, কেক, হে, হুড, জুট ব্যাগ, কটন, ক্লথ, গ্রাস, ভেজিটেবল সমস্ত হচ্ছে বায়োডিগ্রেডেবল। কিন্তু যারা হচ্ছে বায়োডিগ্রেডেবল নয় সেগুলোর মধ্যে যেগুলো আজকে আমরা অপশানে পেয়েছিলাম সেগুলো তো রয়েছেই, ডিডিটি, অ্যালুমিনিয়াম, এটা ওটা। তো গ্লাস, বোতল, বল পেন। বর্তমানে যুগে সবথেকে প্রবলেম হচ্ছে প্লাস্টিক, কারণ প্লাস্টিক মেটেরিয়ালে অধিকাংশ জিনিস আমরা ইউজ করে থাকি, সে যে কোনো জিনিস হোক না কেন, সেই জন্য আমাদের প্লাস্টিক বর্জন করার কথা বলা হচ্ছে। তো অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। দেখো বলা হচ্ছে জেনেটিক্স ডিল উইথ। জেনেটিক্সের মাধ্যমে, জেনেটিক্স বিষয়টার মধ্যে কি রয়েছে? এটার মধ্যে রয়েছে হেরিডিটারি অ্যান্ড ভ্যারিয়েশন, অর্থাৎ যে আমাদের যে পরিবর্তন, বংশ পরম্পরায় যে পরিবর্তন, সেটা জাজমেন্ট করার জন্য জেনেটিক্স আমাদের জানতে হয়। এবং জিনগত তারতম্য, জিনগত যে পরিবর্তন, ইভলিউশন, সেইগুলোকে স্টাডি করার জন্য আমরা জেনেটিক্স পড়ি। তো জেনেটিক্স অলওয়েজ রিলেটেড উইথ দ্য হেরিডিটারি অ্যান্ড ভ্যারিয়েশন, ঠিক আছে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য অ্যাওয়ার্ড গিভেন ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অফ দ্য স্পোর্টস। খেলার জগতে সবথেকে বেস্ট পারফরমেন্স হলে তাকে কোন পুরস্কার আমাদের ভারতে দেওয়া হয়? পুরস্কার দেওয়া হয় অর্জুন অ্যাওয়ার্ড। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। এবং এটি কত সাল থেকে দেওয়া হচ্ছে সেটাও আমাদের আসতে পারে প্রশ্ন। 1961 সালে থেকে এই অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে, ঠিক আছে। এবং এক্ষেত্রে একটি ব্রোঞ্জ স্ট্যাচু দেওয়া হয় যেখানে অর্জুন এরকম তীর ছুটছে, এরকম একটা স্ট্রাকচার সেই প্রাইজটার মধ্যে থাকে। এবং এই প্রাইজের সঙ্গে যে অ্যামাউন্টটা তার মানে অ্যাজ আ সাম্মানিক হিসাবে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে 15 লাখ টাকা ক্যাশ প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই ব্রোঞ্জ স্ট্যাচু কী থাকে? অর্জুনের ছবি থাকে, অর্জুনের মূর্তি বসানো থাকে। তো অর্জুন অ্যাওয়ার্ডটা হচ্ছে 1961 সাল থেকে দেওয়া হচ্ছে। এই সবগুলো তথ্য ভালো করে মাথায় রাখবে। অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসেছে, এমনকি WBCSও এসেছে। এটা আমাদের সেলিব্রেট করা হয় 2 ফেব্রুয়ারি। অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বলে আমরা মেনে চলি প্রত্যেক বছর, ঠিক আছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নতে চলে যাই। ইন্ডিয়া রিচ দ্য ফাইনাল অফ দ্য ডেভিস কাপ ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবারের জন্য ডেভিস কাপ
কত সালে ইন্ডিয়া জয়লাভ করেছিল? সঠিক উত্তর হবে 1966 সাল। 1966 সালে ডেভিস কাপ প্রথম জিতেছিল ভারত। তো অপশান বি আমাদের সঠিক উত্তর। এবং এর সঙ্গে সঙ্গে আমরা কমপ্লিট করে ফেললাম আজকে 20 কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে পুরোপুরিভাবে ফুড এসআইকে টার্গেট করে করা হয়েছে। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুব ভালো লেগেছে এবং ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করেছো। আশা করি কিছু না কিছু অ্যান্সার তো তোমরা ডেফিনেটলি করতে পেরেছো, এবং যেমনটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে এন্ড অফ দ্য ক্লাস তোমরা অবশ্যই জানাবে যে কার কত স্কোর হচ্ছে। আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একই রকমভাবে নতুন প্র্যাকটিস সেটে। ঠিক আছে, ততক্ষণ সকলে টেক কেয়ার অ্যান্ড বাই।